আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবার সবাইকে আমন্ত্রণ এনটিভির আইন অধিকার অনুষ্ঠানে। এটা একটি ইমিগ্রেশন এবং ইমিগ্রেশন সংক্রান্ত আইন বিষয়ক প্রোগ্রাম। সো প্রিয় দর্শক, স্টুডিওতে আমার সাথে আছেন আপনাদের সবার প্রিয় আইনজীবী ব্যারিস্টার বুরেজা। সো আপনাদের সাথে ফোন কলে কথা হচ্ছিল আমাদের, আমরা আবারও ব্যাক করবো দর্শকদের ফোন কলে, দেখি কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে। হ্যালো হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি আমি আমার কোশ্চেন জি দর্শক, আপনার কথাটা কেটে যাচ্ছিল, সো প্লিজ কন্টিনিউ। জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমার কেসটা হচ্ছে এরকম। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফোনটা রিসিভ করার জন্য। আমার কেসটা হচ্ছে এরকম যে আমার একটা রিফিউজাল এসেছে 2018-এ, আপনার মের 23-তে। এর আগে আমার কোনো রিফিউজাল নাই, কোনো ব্রেক নাই, কিছু নাই। তো 14 দিনের ভিতরে আমি আরেকটা অ্যাপ্লিকেশন করেছি, সেটল। ওটা করে ওটাকে ভ্যারি করে সেটেলার করেছিলাম। তো রিসেন্টলি এটা হোম অফিস রিফিউজ করে পাঠাই দিচ্ছে। এখন আমি জনাব রেজা সাহেবের একটু চাচ্ছিলাম আর কি, কমেন্ট চাচ্ছিলাম। এটা আপনি কি চাচ্ছেন? আমি এখন আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারিনি। আপনি বলতে চাচ্ছেন যে আপনার 10 ইয়ার্স ভ্যালিড আছে কিনা? আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি আপনার ফিডব্যাকটা চাচ্ছিলাম এই কেসটার উপর মেইনলি। না না, আপনি আমাকে বলেন আগে আপনার প্রশ্নটা কি, না আমি ফিডব্যাক কি করে দিব বলেন। আমি যেটা বুঝলাম যে আপনি 2018-তে আপনার একটা কেস ইমিগ্রেশন রিফিউজ হয়, 14 ইয়ার্সের মধ্যে 14 ডেজের ভিতরে আপনি সেটো অ্যাপ্লিকেশন করেন, সেটো করে সেটাকে আবার সেট এলআর ভ্যারি করেন। তো সেট এলআর ভ্যারি করেন মানে আপনি 10 বছরের রুটে 10 বছরের লং রেসিডেন্সের গ্রাউন্ডে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন। জি জি, ওটা করেছি আমি, এবং সেটাকে তারা রিফিউজ করেছে। আচ্ছা, এখন কি আপনি রাইট অফ অ্যাপিল পেয়েছেন? না, রাইট অফ অ্যাপিল নাই। রাইট অফ অ্যাপিল দেয়নি। এখন যেটা আপনার যেটা হচ্ছে ল, যেটা আমরা এর আগেও কয়েকবার কথা বলেছি, যদি আপনি 14 ডেজের ভিতরে কোনো অ্যাপ্লিকেশন করেন এবং সেই অ্যাপ্লিকেশনটা যদি আপনার সাকসেসফুল হয়, তাহলেই আপনি একমাত্র 39E প্যারাগ্রাফ 39 এর বেনিফিটটা পাবেন। যেটা এর আগে অনেকেই আমরা জানি যে মাঝে মধ্যে হোম অফিসে ভুল করে, কখনো কখনো জাজ সাহেবরাও এটা না বুঝে তারা মনে করে বুঝে 39E-তে এই ভিসা বা লিভটা বোধহয় অটোমেটিক্যালি কন্টিনিউ করে। এরা কিন্তু কন্টিনিউ করে না। কিছুদিন আগে একটা জাজমেন্টে এটা কিন্তু ক্লিয়ারও করে দিয়েছে। নিয়মটা হচ্ছে এই যে আপনার 3C যে লিভটা আছে, 3C লিভটা স্ট্যাটিউটরি লিভ, যে মুহূর্তে আপনার একটা রিফিউজাল আসে, রিফিউজালটা যদি ইফ ইট ইজ নট ফলোড বাই অ্যান অ্যাপিল, তাহলে কিন্তু এই রিফিউজালের পরে বা অ্যাপিল করলে অ্যাপিল যদি এক্সস্টেড হয়ে যায়, তারপরে কিন্তু 3C লিভটা বন্ধ হয়ে যায়। এবং 3C লিভ যদি বন্ধ হয়ে যায়, ওটা কিন্তু আর আপনি রেস্টোর করতে পারেন না। তো তারপরে হয় আপনি কি 276B-র যে এক্সেপশন অথবা 39E যে রুলটা আছে সেটার মধ্যে আপনাকে যেতে হবে। তো সেখানে যেটা হয়, যদি আপনি পরবর্তীকালে 39 14 দিনের পরে মধ্যে অ্যাপ্লিকেশন করলে ওই অ্যাপ্লিকেশনটা যদি সাকসেসফুল হয়, তাহলেই শুধুমাত্র আপনি ওই 14 দিনের গ্যাপটা বা পুরো গ্যাপটাই তখন আপনার অ্যাড হবে। এখন যেহেতু আপনার এই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয় নাই, তো সেক্ষেত্রে হোম অফিস তাদের ডিসকাশন এক্সারসাইজ না করলে আপনি ওই 10 ইয়ারের যে রিকোয়ারমেন্টটা কন্টিনিউয়াস রেসিডেন্সটা, এটা আপনি ফুলফিল করতে পারবেন না। এটা হচ্ছে লিগাল পজিশন। কিন্তু আমি ভেরি মাচ অ্যাওয়ার যে কোনো কোনো ক্ষেত্রে জাজ সাহেবেরা কিন্তু অ্যাপিল অ্যালাউ করে দিয়েছেন, আমাদেরও ফার্মে অ্যালাউ হয়েছে। বাট আমাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এটা তাদের ভুল ইন্টারপ্রিটেশন। বাট অবভিয়াসলি যেহেতু আমার ক্লায়েন্ট বেনিফিটটা পাচ্ছে, আমি নিশ্চয়ই জাজকে গিয়ে বলবো না যে তোমার ইন্টারপ্রিটেশনটা আসলে রাইট না, কারণ এটা তো আমাদের পক্ষে যাচ্ছে। আর আমাদের এটা বলারও দায়িত্ব নয়, দায়িত্বটা হচ্ছে হোম অফিসের। হোম অফিস যদি এটাকে ফাইট না করে, তারা যদি এটাকে ওইভাবে চ্যালেঞ্জ না করে, আর জাজ সাহেব যদি অ্যাপিল অ্যালাউ করে দেয়, তাহলে তো এটা আমাদের জন্য ভালো ব্যাপার, তাই না? কিন্তু আমাদের রিডিং, এবং এটা এখন এন্ডোর্স হয়েছে বাই জুডিশিয়াল প্রোনাউন্সমেন্ট, যে ক্ষেত্রে আপনি সেকেন্ড অ্যাপ্লিকেশনে যদি আপনি লিভ না পান, তাহলে আপনি এই বেনিফিটটা পান না। ধন্যবাদ। থ্যাংক ইউ রাজবা, থ্যাংক ইউ। কল আসলে আমি কি এক্সটেন্ড করতে পারি একটু? কি এক্সটেন্ড করুন ভাইয়া, বুঝলাম না। না, আমি মানে আপনি যেটা বলছেন সেখান থেকে জাস্ট ক্ল্যারিফাই করার জন্য জিনিসটা, সেটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্লিকেশনটা সেটেলার যে হোম অফিস অ্যাপ্রুভ করছে না। হোম অফিস তো 39E-তে বলেছে যে এটা এক্সেপশনাল রুল ফর ওভারস্টেয়ার্স অর ইন কেস অফ রিফিউজাল। নাও
আমি 14 দিনের ভিতরে যেহেতু অ্যাপ্লিকেশনটা করেছি, হ্যাঁ 14 দিনের ভিতরে ভাইয়া এখানেই, এটা তো হোম অফিসের ডিসক্রিপশন হওয়া উচিত। না দেখেন ভাইয়া এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং এ ভুল হচ্ছে। এই 14 দিনের ভিতরে অ্যাপ্লিকেশন করলে তারা অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করবে, বাট তারা কখনো বলে না যে এটা অ্যাকসেপ্ট করা মানে এই তোমার 3C লিভটাও কন্টিনিউ করবে। তাদের যেটা পজিশনটা হচ্ছে এই, তাদের গাইডেন্সও তাই আছে লং রেসিডেন্সে, যদি আপনি 10 ইয়ারটাকে টানতে চান, কন্টিনিউয়াস রেসিডেন্সে দেখাতে চান, তাহলে ওই সেকেন্ড অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হতে হবে। যদি সেকেন্ড অ্যাপ্লিকেশন সাকসেসফুল না হয় তাহলে আপনার তো মানে অ্যাট দ্য ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন আপনার তো কোনো ভ্যালিড লিভ নাই। 10 ইয়ারের জন্য কিন্তু রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাট দ্য ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন হয় আপনার 3Cতে লিভ থাকতে হতে হবে, অথবা আপনাকে জেনারেল ভিসা আপনাকে থাকতে হবে। যেহেতু ডেট অফ দ্য অ্যাপ্লিকেশনের দিন আপনি ওভারস্টেয়ার হওয়ার কারণে তখন ওইটা আপনি গ্রান্ট করতে পারবেন না। ওই যে আপনি বললেন 28 দিন বা 14 দিনটা, ওটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন ফর এক্সাম্পল আপনার ভিসা আপনার 10 বছর হবে হয়তো 20শে জুন, এখন আপনার ভিসা শেষ হয়ে যাচ্ছে ধরেন 8ই জুন। এই সময় যদি আপনি অ্যাপ্লাই করেন, এই যে 12 দিনের গ্যাপটা, এটা কিন্তু তারা আপনার কাভার হয়ে যাবে, কারণ আপনি উইদিন 28 ডেজ বা 14 ডেজের ভিতরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন। কিন্তু আপনার ওই যে গ্যাপটা, এই গ্যাপটা তারা কিন্তু মাফ করবে। যেখানে ইজ বিটুইন 2 অ্যাপ্লিকেশন, সেখানে সাবসিকুয়েন্ট অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল না হলে তারা এটা অ্যাপ্রুভ করবে না। এটাই তাদের পজিশন, এটাই লিগাল পজিশন। এখন এটা এন্ডোর্সমেন্ট হয়েছে। যদি আমি বলেছি যে আমরা জানি যে কোনো ক্ষেত্রে হোম অফিস নিজেরা ভুল করে বা যার সবরাও কিন্তু অ্যালাউ করে দিয়েছেন, বাট এটাই হচ্ছে লিগাল পজিশন আনফরচুনেটলি। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দর্শক, নেক্সট কলার কাছে আছে। আচ্ছা, আই থিঙ্ক আমরা কলারকে হারিয়ে ফেলেছি। আমরা কন্টিনিউ করে রয়েছে ভাই আমাদের মানে অনুষ্ঠান শুরুর আগে অনেক কলার আমাদের সাথে কথা বললেন যে হিউম্যান রাইটসের ব্যাপারে আপনার সাথে মানে একটু দর্শকদের যদি একটু বলেন যে ভাই যে হিউম্যান রাইটসের ক্ষেত্রে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে যেটা আমার মতে এই মুহূর্তে যেটা একটা খুব গুরুত্বপূর্ণ যে চেঞ্জটা আসলো, সেটা হচ্ছে যে এই 117B6, যেটাতে বলা হয়েছিল যে যদি আপনার একটা কোয়ালিফাইং চাইল্ড থাকে দেশে, যদি আপনার একটা কোয়ালিফাইং চাইল্ড থাকে, তাহলে সেক্ষেত্রে পাবলিক ইন্টারেস্ট নাই যে আপনাকে দেশ থেকে বার করে দিতে হবে। বুঝতে পারছেন? এটা কিন্তু তারা এটা নিয়ে যে আর্গুমেন্ট, সেখানে তারা বলতো যে কোয়ালিফাইং চাইল্ড হচ্ছে এই একজন ব্রিটিশ চাইল্ড অথবা একটা বাচ্চা যে এখানে আসে 7 ইয়ার্স, এবং এই দুজনের ক্ষেত্রে এটা রিজনেবল কিনা টু গো। এখন 7 বছরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কে সে তারা বলতে চাচ্ছে যে বাবা মার যদি এদেশে থাকার স্ট্যাটাস না থাকে, বাবা মা যদি এদেশ থেকে তার চলে যেতে হয়, বোথ প্যারেন্ট, তাহলে সেক্ষেত্রে বাচ্চার বেস্ট ইন্টারেস্ট কিন্তু বাবা মাকে ফলো করে চলে যাওয়া, এবং সেক্ষেত্রে ইনডিরেক্টলি বাবা মার ইমিগ্রেশন হিস্ট্রিটা কিন্তু এখানে রেলিভেন্ট। কিন্তু এটা যদি মনে করেন আপনার একটা ব্রিটিশ বাচ্চার ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে ইজ ইট রিজনেবল যেটা ব্রিটিশ বাচ্চাকে চলে যেতে হবে? যদিও এখন পর্যন্ত এরকম কোনো কেস নাই যে ব্রিটিশ বাচ্চাকে তারা রিকোয়ার করবে না টু লিভ দিস কান্ট্রি, বাট এখন পর্যন্ত হোম অফিসের যে পলিসি, এবং আপনাকে আমি জানিয়ে রাখি যে এই সপ্তাহতেই হোম অফিস আমার একটা কেসে তারা কনসিড করলো। কেসটা একটু বলে রাখা ভালো, অনেকে বুঝবেন যে আমার ক্লায়েন্ট ছিলেন সোমালিয়ান, তিনি একজন অ্যাসাইলাম সিকার। তিনি প্রথমে সিক করার পরে তাকে তারা রিফিউজ করে, তারপরে তিনি ফ্রেশ ক্লেম করেন। ফ্রেশ ক্লেম করার পরে ফ্রেশ ক্লেমটাকে তারা রিফিউজ করে তাকে আবার অ্যাপিল দেয়। তো এই অবস্থাতে যে অবস্থা হয়, তার সাথে আরেকজন সোমালিয়ান ফর্মার রিফিউজি, যিনি এদেশে অনেক আগেই পালিয়ে এসে যিনি রিফিউজি হয়েছেন, হওয়ার পরে তিনি পরবর্তীকালে ব্রিটিশ হয়ে গেছেন। আপনি জানেন যে রিফিউজির একটা স্টেজে যারা ব্রিটিশ হতে পারে, তাদের বিয়ে হয়েছে, তাদের 2টো বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো খুব ছোট। তো এই কেসে প্রথমে গেলে হোম অফিসের পজিশন ছিল, প্রথম দিন যখন আমরা কোর্টে যাই, যে সে তো ইচ্ছা করে তার হাজব্যান্ডের কাছে বাচ্চা রেখে সে চলে যেতে পারে, তারপরে সে সোমালিয়াতে গিয়ে সে অ্যাপ্লাই করে আসতে পারে। এটি আমাদের পজিশন। ইনফ্যাক্ট 2018 সালের 22শে ফেব্রুয়ারি হোম অফিসের যে গাইডেন্স আছে ফ্যামিলি লাইফের পরে, সেখানে কিন্তু এটি বলা আছে যদি যে কোনো একটা প্যারেন্ট যদি এদেশে সেটেল হয়, থাকতে পারে, তাহলে বাচ্চাকে সেখানে রেখে তারা চলে যেতে পারে। তো আমি ওখানে প্রশ্ন করেছিলাম যে কোন দেশে, কোন সভ্যতাতে
তুমি রিকভার করতে পারো যে একটা মা 3 মাসের বাচ্চাকে ছেড়ে চলে যাবে? কোনো মা যদি 3 মাসের বাচ্চাকে ছেড়ে চলে যায়, তো তুমি বলবে যে এই মা মা হতে ডিজার্ভ করে না। আর সেখানে তোমার ল বলছে যে তুমি বাচ্চাকে 3 মাসের বাচ্চাকে রেখে দিয়ে তুমি চলে যাও। এটা কি ধরনের ইনহিউম্যান ট্রিটমেন্ট? তো যাই হোক, তো এটার পরে যে কোনো কারণে ওই দিনকে আমাদের ওই অ্যাপিলটা পার্ট হার্ড হয়ে অ্যাডজন হয়ে যায়। এরপরে ওই মহিলা আবার প্রেগনেন্ট হয়ে যায়, সে কারণে আমাদের অ্যাপিলটা পিছিয়ে গিয়ে এই মাসের 27 তারিখে হয়। এর মধ্যে আমি হোম অফিসে কনস্ট্যান্টলি আমি লিখতে থাকি এবং তাদেরকে আমি বলতে থাকি যে দেখো, এখন তার 2টি বাচ্চা হয়ে গেছে, এক বাচ্চার বয়স 1 বছরের মতো, আরেক বাচ্চা কেবল হয়েছে। কি করে তুমি আশা করো যে 2টো বাচ্চাকেই সে রেখে চলে যাবে? এবং কোনোভাবেই তুমি তো বলতে পারো না যে তার হাজবেন্ডও তার সাথে চলে যাক, কারণ তার হাজবেন্ডকে তোমরাই স্বীকার করে নিয়ে এসো সে একজন রিফিউজি। তার মানে দেশে গেলে তার জীবন হুমকির সম্মুখীন হবে। অতএব এই ফ্যামিলি লাইফ কখনোই বাইরে কন্টিনিউ করতে পারে না। এবং তুমি কি মনে করো যে কোনো ব্রিটিশ জাজ বলবে যে এই মাকে যে তুমি তোমার 2 বাচ্চাকে ফেলে দিয়ে তুমি চলে যাও সোমালিয়াতে, ওখান থেকে অ্যাপ্লাই করে আসো? তাহলে এই যে কেসটা, আমি তো বিশ্বাস করি এই কেসটা যদি আমরা কোর্টে যাই, কেসটা তোমরা হারবে। তো কেন তোমরা খামাখা এই সময়টা অপচয় করছো এবং মহিলাকে তোমরা কেন এই নির্যাতন করছো? তো যাই হোক আর কি, আমাদের এই রিপ্রেজেন্টেশন পরে আমরা অনেক পার্সু করার পরে গত কয়েক মাস ধরে তারা এই পরশুদিন তারা স্বীকার করেছে, তারা তাদের ডিসিশনটা উইথড্র করে নিয়েছে এবং আমাকে বলেছে যে তারা তাকে ভিসা দিয়ে দেবে। এবং দেখেন, এটার সাথে এই যে আমরা যে কেসটা কথা বললাম, ইজ ইট রিজনেবল? এখন এই বাচ্চা, এই 3 মাসের বাচ্চা, এই 1 বছর বয়সী দুটো বাচ্চা, তারা ব্রিটিশ। এটা কি রিজনেবল? তারা এখান থেকে চলে যাবে? একটা ব্রিটিশ বাচ্চা এই দেশে থাকলে আর কিছু না হোক, বাবা মার কথা বাদ দেন, তারা কত ধরনের বেনিফিট পায় বলেন? তারা চাইল্ড বেনিফিট পায়, তারা ফ্রি ট্রিটমেন্ট পায়, তারা ফ্রি মেডিসিন পায়, তারা স্কুলে গেলে ফ্রি টিউশন পায়, তারা মিল ভাউচার পায়, তারা মিল টোকেন পায়, কত কিছু পায়, কত ধরনের বেনিফিট এই আপনার ব্রিটিশ সিটিজেনশিপের সাথে জড়িত। তারা যদি চলে যায়, এদেশের বাইরে চলে যায়, এই সব ধরনের বেনিফিট থেকে তারা বঞ্চিত হবে। কারণ ব্রিটিশ সিটিজেনশিপের তাদের একটা নিজস্ব একটা ভ্যালু আছে, এই ভ্যালু থেকে তারা ডিপ্রাইভ হবে কিনা বলেন? তারা মায়ের সাথে থাকুক, বাবার সাথেই থাকুক, তাহলে সিটিজেনশিপ তাদেরকে যে ধরনের বেনিফিটটা দিচ্ছে, এবং আপনি এমন একটা জায়গায় চলে যাচ্ছেন যেখানে ইবোলা ডিজিজ হতে পারে, যেখানে কলেরা হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, যেখানে প্রপার ট্রিটমেন্ট নাই, ট্রিটমেন্ট যেখানে বিভিন্ন খুবই এক্সপেন্সিভ, সেরকম একটা জায়গাতে আপনি আজকে ব্রিটিশ বাচ্চা, এই যেমন আজকে আমাদের পাশে এখানে বলতে হবে যে খুবই দুঃখজনক যে শামীমা বেগমের বাচ্চাটা মারা গেছে, এবং আপনি দেখতে পেরেছেন যে হোম সেক্রেটারি এ ব্যাপারে কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, যে তিনি যেটা লেবার পার্টি থেকে বলেছেন খুব ক্যালাসলি এবং আনসিম্প্যাথেটিক ওয়েতে তিনি ম্যাটারটাকে তিনি ট্রিট করেছেন। ধরেন, তো এরকম একটা পরিস্থিতিতে আমরা কি চাইবো আচ্ছা ব্রিটিশ বাচ্চা ওইখানে গিয়ে স্ট্রাগল করে? এবং আপনি দেখেন, এর আগে আমরা যেটা আমি বলি যে জেডেস তানজানিয়া যে কেস, সুপ্রিম কোর্টের কেসে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে, লর্ড কারের বক্তব্য, যে ব্রিটিশ সিটিজেনশিপ এটার একটা আলাদা ইম্পর্টেন্স আছে, একটা ভ্যালু আছে, এটাকে লাইটলি নেওয়া উচিত নয়। ফলে একটা সাধারণ বাচ্চা একটা ব্রিটিশ বাচ্চার মধ্যে আকাশ পাতাল ফারাক আছে, বুঝতে পেরেছেন? তো সেই জন্য আমি বলবো যে হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশনগুলির ক্ষেত্রে আমাদের অনেক কেয়ারফুলি রিপ্রেজেন্ট করা উচিত। আমি যে ধরনের লাইনে এখানে কথাগুলো বললাম, এই ধরনের লাইনে কিন্তু আমাদের যারা অ্যাপ্লিকেন্ট আছেন, যে সমস্ত ভাইরা বোনেরা অ্যাপ্লাই করবেন, তাদেরকে দে হ্যাভ টু আর্গু অ্যালং দিস লাইনস। এটাকে এই লাইনে ডাকে আর্গু করে নিয়ে যেতে হবে, ফাইট করতে হবে। আপনি ফাইট না করেন, কেস টু কেস ভ্যারি করবে, কিন্তু যদি আপনি এই রকম লাইনে ফাইট না করেন, আজকে আমাদের যে ঘটনা ঘটে যাচ্ছে, যে 2005 থেকে এই বর্তমান কনজারভেটিভ গভর্নমেন্ট পাওয়ারে আসার পরে এই যে একটা প্রচন্ড অ্যান্টি ইমিগ্রেন্ট, এর সাথে আমাদের কতগুলো পত্রিকা এদেশে এমনভাবে প্রোপাগান্ডা করছে, এই অ্যান্টি ইমিগ্রেন্ট প্রোপাগান্ডা করছে, এর কারণে কি হচ্ছে, মানবাধিকারের চরমভাবে লঙ্ঘন হচ্ছে। এটা কিন্তু কাম্য নয়। আমি যেটা বললাম যে আপনি কি করে আশা করেন যে আমি আরো বলেছি যে একটা কেস, ভিয়েতনামিজ কেস এখন উচ্চ আদালতে আসছে, যেখানে এক জাজ এমনও বক্তব্য করে হচ্ছে যে ব্রিটিশ বাচ্চা দরকার হলে সে তার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে দিয়ে
সে চলে যাক ভিয়েতনামে, এটা কোনো কথা হলো? কেন তাকে তার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করতে হবে? এবং আমি এই অনুষ্ঠানে কিন্তু আমি বলেছিলাম যে কারণ নাগরিকত্ব, যে লোক জন্মের সূত্রে যে নাগরিকত্ব পায়, ন্যাশনালাইজেশন নয়, রেজিস্ট্রেশন নয়, আপনি বাই বার্থ যে যারা নাগরিকত্ব পান, কোনো দেশেরই এই অধিকার থাকা উচিত নয় সেই নাগরিকত্ব থেকে আপনাকে তারা বাতিল করে দেয়। আপনি অন্যায় করেন, আপনি শাস্তি পান, আপনাকে শাস্তি দেওয়া হোক অন্যায়ের জন্য, কিন্তু নাগরিকত্বটা কেড়ে নেওয়ার এই অধিকার কোনো রাষ্ট্রেরই থাকা উচিত নয় আমি মনে করি। জি, আমরা একটু কন্টিনিউ করে যাবো কারণ আমরা শর্ট ব্রেক চলে যাবো কিছুক্ষণের মধ্যে, তো এর মধ্যে আমরা কল নিতে চাচ্ছি না। জি, সো আপনি যদি আর কিছু আর যেটা বললাম যে আপনার এই হিউম্যান রাইটসের ক্ষেত্রে যে আমরা প্রায়শই দেখি যে আমাদের অনেক কমিউনিটি অনেকেই কিছু বললে বলেন আমি হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করেছিলাম। জি, প্রশ্ন হচ্ছে কি অ্যাপ্লিকেশন করেছিল? অত্যন্ত দুঃখের বিষয় যে এরা অনেকেই নাকি জানে না তারা কি অ্যাপ্লিকেশন করেছেন। এটা কিন্তু উচিত নয়। আপনি অবশ্যই জানতে হবে কি অ্যাপ্লিকেশন আপনি করলেন। হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন যদি আপনি করেন, যেটা আমরা বলি ফ্যামিলি বা প্রাইভেট লাইন, আপনারা যদি এদেশে সেটেল ফ্যামিলি মেম্বার না থাকে, স্পেশালি বাচ্চা বা স্বামী বা স্ত্রী, তাহলে কিন্তু ফ্যামিলি লাইফের যে কোনো অ্যাপ্লিকেশন আপনার ফেল করবে। আপনি বলতে পারেন না আমার চাচাতো ভাইয়ের সাথে, আমার খালার সাথে, আমার ফুফুর সাথে আমার ফ্যামিলি লাইফ আছে, এগুলি আছে কিন্তু এগুলি এত ক্ষীণ, এটার উপরে ভিত্তি করে কোনো অ্যাপ্লিকেশন করা যায় না। আমাদের ব্রেকে যেতে হচ্ছে, আমরা আবারও কন্টিনিউ করবো এই ব্যাপারে। প্রিয় দর্শক, আমরা একটি শর্ট ব্রেকে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আবার আমরা ফিরে আসবো। আপনারা আশা করছি আমাদের সাথেই থাকবেন। দেখা হবে বিরতি পরে।